স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই মিরপুর টেস্টের খবর। মিরপুর টেস্টে স্বস্তির সুবাতাস। শুরুতেই উইকেট হারানোর সেই পুরনো ব্যাধি ছাপিয়ে মিরপুরে আজ শুধুই টাইগারদের গর্জন। অধিনায়ক শান্তর সেই কনফিডেন্সই যেন আজ মাঠের চারিদিকে ফ্লেক্স হয়ে ধরা দিল। তবে সেঞ্চুরির আনন্দ আর আক্ষেপের দোলাচলে দিন শেষে 22 গজ এখন এক রোমাঞ্চকর কিছুর অপেক্ষায়। চালকের আসনে আছে টাইগাররা। লিটন মুশফিক কি পারবেন সেই ডমিনেন্স ধরে রাখতে, নাকি পাকিস্তান ফিরবে নতুন কোনো মরণ কামড় নিয়ে? বিস্তারিত রিপোর্টে। প্রথম টেস্টের আগে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল শান্তর বড়াইটা ছিল দেখার মতো। ওই যে আত্মবিশ্বাসী টইটুম্বর হলে যা হয় আর কি, তেমনটাই তো হলো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেই কনফিডেন্সেরই বহিঃপ্রকাশ। মাঠে নেমে সেই ফ্লেক্সটাই যে আরো একবার করলেন তিনি। অভিজ্ঞ আর ব্যালেন্স টিমের পারফরমেন্স কেমন হতে হয় সেটাও দেখিয়ে দিল পাকিস্তানিদের। সচরাচর টেস্টের প্রথম দিনে বাংলাদেশের স্কোর কার্ড মানেই যেন এক আয়নাঘর, যেখানে রান উঠলে উইকেটের মিছিল পাল্লা দিয়ে চলে। 300 পার করতে যে লেজে গোবরে অবস্থা হয়। কিন্তু আজকের মিরপুর দেখলো অন্য এক বাংলাদেশকে। শুরুটা ভালো তো সব ভালো, কিন্তু মিরপুরের শেরে বাংলায় আজ সকালের দৃশ্যটা ছিল ঠিক উল্টো। পিচে ঘাসের আধিক্য দেখে টস জিতে ফিল্ডিং নিতে ভুল করেনি পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই যেন কুলোর বাতাস গায়ে মাখল টাইগার ওপেনাররা। 31 রানে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চরম ব্যাটিং বিপর্যয়ে, তখন শাহিন আফ্রিদি আর হাসান আলীর বোলিং তোপে মনে হচ্ছিল দিনটা পাকিস্তানেরই হতে যাচ্ছে। বিশেষ করে মাহমুদুল হাসান জয়কে আউট করে শাহিন আফ্রিদি যখন টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি পূর্ণ করলেন, তখন বাংলাদেশের ড্রেসিং রুমে ছিল কেবলই দুশ্চিন্তার কালো মেঘ। এরপর মধ্যভাগের প্রতিরোধ, নাজমুল মুবিনুলের মাস্টার ক্লাস। মেঘ কাটাতে ত্রাতা হয়ে এলেন অধিনায়ক, আর সঙ্গে হালটা ধরলেন মুমিনুল হক। কথায় আছে বিপদে বন্ধুর পরিচয়, ঠিক তেমনই দলের কঠিন সময়ে তারা গড়লেন 170 রানের এক মহাকাব্যিক জুটি। শান্ত যেন আজ খেলছিলেন জীবনের সেরা ইনিংস। তার শট সিলেকশন একেবারে টপ নচ, যাকে বলে পারফেক্ট। 129 বলে তুলে নিলেন ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি। অন্যদিকে মুমিনুল হকও ছিলেন অবিচল, রানের চাকা সচল রেখে তুলে নেন ক্যারিয়ারের 26তম 50। পাকিস্তানের বোলারদের সব স্ট্র্যাটেজি নস্যাৎ করে দ্বিতীয় সেশনটা পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। ক্রিকেটে একটা কথা প্রচলিত, সেটা হলো মোমেন্টাম। যে কোনো সময় এই মোমেন্টাম বদলে যেতে পারে। নাজমুল শান্ত সেঞ্চুরি করার পর ঠিক পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে যখন বিদায় নিলেন, তখন মিরপুর স্তব্ধ। এরপর সবার নজর ছিল মুমিনুলের দিকে, কিন্তু ভাগ্যের পরিহাস, 91 রানে নোমান আলীর বলে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। নদীর কূলে এসে তরি ডোবা মুমিনুলের ইনিংসটা ছিল ঠিক তেমনই এক আক্ষেপের গল্প। তবে দিন শেষে মুশফিকুর রহিম আর লিটন দাস হাল ধরেছেন শক্ত হাতে। মুশফিকের লড়াকু 48 রানে ভর করে স্কোরবোর্ডে 300 রান পার হওয়া বাংলাদেশের জন্য এক বড় স্বস্তি। প্রথম দিনের খেলা শেষে 4 উইকেটে 301 রান করে বাংলাদেশ এখন চালকের আসনে। পাকিস্তানের বোলাররা শুরুটা আগ্রাসীভাবে করলেও দিন শেষে তারা ছিল ছন্ন ছাড়া। বিশেষ করে বাবর আজমের অনুপস্থিতি তাদের আত্মবিশ্বাসী কিছুটা হলেও যে চির ধরিয়েছে, সেটা একেবারে স্পষ্ট। তবে শেষ ভালো যার সব ভালো তার। নাজমুলের দল এখন 400 রানের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছাকাছিই আছে। এখন শুধু দেখার অপেক্ষা পরের গল্পটা। তাজিন খন্দকার, 71। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম দিনে টাইগারদের ব্যাটিং স্বস্তি দিলেও মুমিনুলের শতক মিসের আক্ষেপটাও কম যায় না। তবে নিজের শতরান দিয়ে নয়, মুমিনুল ভাবছেন দলের প্রয়োজনে কিভাবে ধারাবাহিক রান করা যায়। শান্তর ব্যাটিং দেখা যেমন চোখের শান্তি, তেমনি মুশফিকের মাঠে থাকাটা এনে দেয় বাড়তি আত্মবিশ্বাসও। আবু নাইমের রিপোর্ট। নার্ভাস 90 পারবেন তো পেরুতে, বলতে না বলতেই মুমিনুলের বিদায়। শতক মিসের আক্ষেপটা ছেয়ে গেছে সমর্থকদের মধ্যে, কিন্তু ওর ব্যাপারটা কি এত কুল অ্যান্ড কামই বা কিভাবে? আমার ওইরকম রানের তাড়াও ছিল না। আমার টার্গেট ছিল যে আপনার আর 1 ঘন্টা খেলা আছে, ওই 1 ঘন্টা খেলা নর্মাল ক্রিকেট খেললে হয়তো। 2 ওপেনারের বিদায়, শান্ত ইন, মুমিনুলের সাথে লম্বা জুটি। এমন দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ দল অভ্যাসে পরিণত করতে পারলে ভালোই হবে। শান্তর সাথে মুমিনুলের জুটিটা ছিল ট্রিট টু ওয়াচ। একদিকে শান্তর কাউন্টার অ্যাটাক, অন্যদিকে মুমিনুলের টিপিক্যাল টেস্ট ব্যাটিং মিলেমিশে মিরপুরে দুর্গ গড়ে তুলেছিল টাইগাররা। আর সেটা দেখা সৌরভের জন্য ছিল আলাদা বিষয়।
প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকারে আমি বেশি ব্যাটিং এনজয় করতাম। তাইম ভাই যখন ব্যাটিং করতেন, উনি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া অনেক মানে এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্ত। মিরপুর টেস্টের প্রথম দিনে টাইগারদের ব্যাটিং সন্তুষ্ট করতে পারে যে কাউকে, তবে খেলার স্টাইলে খানিকটা বদল আনা উচিত ছিল কিনা। শান্ত যেখানে প্রায় ৭৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেখানে মুমিনুলের স্ট্রাইক রেট ৪৫-এর আশেপাশে। লিটন ৩৫ বল খেলে করেছেন ৮ রান, বলের সাথে রানের ফারাকটা বেশি। কাউন্টার অ্যাটাকটা কি লিটনও করতে পারতেন? না, আমার কাছে মনে হয় যে সবাই যদি কাউন্টারটা করতে যায় তাহলে তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, যেটা আমার কাছে মনে হয়। উইকেটের কন্ডিশন, ব্যাটারদের ফর্ম সব মিলিয়ে হিসেবটা করলে বাংলাদেশ দল ৪০০ করার লক্ষ্য নিয়ে খেলতেই পারত। অর্থাৎ ৩০১ রানের টোটালটাতে ১০০ রান কম পড়ল কিনা সেই প্রশ্নটা আসতে পারে। ব্যাটিং করার আগে কেউ কোনোদিন বলতে পারে না, আজ পর্যন্ত কেউ বলে আমরা ৪০০ করবো এরকম। আমাদের মাইন্ডসেট, আমি মানে যার যার নিজস্ব মাইন্ডসেট আপ থাকে। আমার যে মাইন্ডসেট আপ ছিল যে একটা বল করে খেলা। ঢাকা টেস্টে টাইগারদের এগিয়ে থাকতে হলে ব্যাট করতে হবে দ্বিতীয় দিনের লম্বা একটা সময়, তবে সেটা নিয়ে আগাম ভাবতে চাচ্ছেন না মুমিনুল। সকালের নতুন বলটা ঠিকঠাক সামলাতে পারলেই মিলে যাবে হিসেব, আর সেটাই টাইগারদের ইনিশিয়াল প্ল্যান। খেলা মিরপুরে এগিয়ে টাইগাররা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দিচ্ছে অভিজ্ঞদের থাকাটা। বিশেষ করে মুশফিকের লম্বা ক্যারিয়ারের যে এক্সপেরিয়েন্স, সেটা বাকিদের দিচ্ছে নিশ্চিন্তে থাকার সুযোগ। মুশফিক ভাই এমন একটা ক্যারেক্টার, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমে উনি ভালো খেলুক না খেলুক, উনি আমাদের টিমে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। উনি থাকলে অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, টিমের অন্যান্য প্লেয়ার বলেন, অনেকের জন্য জিনিসটা ইজি হয়ে যায়। আবু নাইম, ৭১। শান্তর ব্যাট যেন অশান্ত। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ৯ম শতক। ব্যাট হাতে টাইগারদের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন টেস্ট ক্যাপ্টেন। দেশের সেরা তো বটেই, লাল বলে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার শান্ত জায়গা করে নিয়েছেন জো রুট, স্টিভ স্মিথদের সাথে। আবু রাইমের রিপোর্টে বিস্তারিত। What is fear when captain is here? টেস্ট ক্রিকেটে নাজমুল শান্ত এক ধাপ এগিয়ে। ব্যাট হাতে বাংলাদেশের না সময়েরই অন্যতম সেরা। পরিসংখ্যান বলছে জরুরদের সাথেই ওর স্থান। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে বাংলাদেশের শুরুটা হয়নি ভালো। দুই ওপেনারের বিদায়ে দায়িত্বটা বাড়ে শান্তর। অধিনায়ক অবশ্য হতাশ করেননি, পাক বোলারদের সুইংটা সামলেছেন ধৈর্য ধরে। মুমিনুলের সাথে ১৭০ রানের ওই জুটিটাই বলে দেয় দিনের প্রথম ভাগটা কতটা ভালোভাবে সামলেছেন ক্যাপ্টেন অব বাংলাদেশ। ফরম্যাটটা টেস্ট, বলের হিসেবটা তাই গৌণ, তবুও বলা ১০১ রান করতে খেলেছেন ১৩০ বল। বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে শান্তর আদায় ৬০ রান, বাকিটা সিঙ্গেলস ডাবল করেই তুলেছেন। রানিং বিটুইন দ্য উইকেটে এই শান্ত যেন একটু আলাদা, ফিয়ারলেস পারফর্মার। টেস্ট ক্রিকেটে শান্তর এই ফর্ম নতুন না, গেল ৫ ইনিংসে ২ শতক। সংখ্যাটা যখন ১০ ইনিংসে, তখন বড় হয়েছে শতকের লিস্টটাও। লাল বলে ৫০ পেলে সেটাকে করেই হোক বানাতে চান ১০০। ৫ অর্ধশতকের বিপরীতে শান্তর শতক ৯টি। টেস্ট খেলতে নামলে নাজমুল যেন হয়ে যান অশান্ত। দেশের যে কারোর সাথে পাল্লা দিতে পারবেন রান তোলায়, তবে এটা কি জানতেন শান্ত কম্পিট করছেন জো রুট, স্টিভেন স্মিথ, শুভমান গিলদের সাথে। ২০২৩ সাল থেকে ২০২৬ রান তোলায় টপ 10-এ শান্ত ৮ নম্বরে। ৩৪ ইনিংসে করেছেন ১৩৯০ রান, ৪২ ছিল এভারেজ। টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটাও খেলেছেন এই সময়ের মধ্যে, ছিল ৭ শতকও। সেঞ্চুরিকে অভ্যাস বানানো শান্তর সামনে সুযোগ আছে কেন উইলিয়ামসনকে টপকে যাওয়ার। মিরপুরের সেকেন্ড ইনিংসে শান্তর ব্যাট কি খুঁজে পাবে আরও ১ শতকের দেখা? তাতে নামের পাশে বসবে 10 টনের মাইলস্টোনটাও। আবু নাইম, ৭১। অবশেষে নির্ভার বিপিএল এর ফিক্সিং এর তদন্ত রিপোর্টে নিজের নাম না আসায় স্বস্তিতে এনামুল হক বিজয়। তামিম ইকবালের অ্যাডহক কমিটিকে বড় করে ধন্যবাদ দিয়ে এই ব্যাটার বলছেন গেল ১.৫ বছরে কঠিন সময় পার করেছেন তিনি। সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার অবস্থা নাকি হয়েছিল। ব্যাট হাতেই সবাইকে জবাব দিতে চান এই উইলোবাজ। সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। ফিক্সিং এর লিস্টে এনামুল বিজয় সহ বেশ কজনের নাম আছে। ফিক্সিং এর লিস্টে নাম থাকায় এনামুল বিজয় দেশ ছেড়েছেন, নানা রকমের কথা আসলে ছড়িয়ে গেছে। গেল ১৪ মাস বা ১ বছরের বেশি সময় বিপিএল খেলতে পারেননি বিজয়, সামাজিকভাবে হেয় হয়েছেন। অবশেষে তামিম ইকবালের বোর্ড তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে বিজয়ের নাম আসেনি। যদি আমি আসলে দোষী হয়ে থাকি আমাকে শাস্তি দিয়ে দেওয়া হোক, আর আমি যদি আসলেই
অপরাধ না করে থাকি, তাহলে কেন আমি মানসিকভাবে প্রতি সমাজের মাধ্যমে যেভাবে হোক মিডিয়ার মাধ্যমে আমি হেয় হচ্ছি। কষ্ট করেছি যে সারা জীবন যে কোনো ধরনের বাজে কোনো ইম্প্যাক্ট যেন আমার লাইফে না আসে। যখন সেটা সামনে আসে তখন আসলে একটা মানুষের জন্য এটা প্রচণ্ড রকমের কষ্টদায়ক। তো সেটা থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এত তদন্ত এত কিছুর পরে আসলে একটা রেজাল্টে আসলো। তো রেজাল্টটা দিয়েছে যখন, তখন খুশি হয়েছি। গেল 14 মাসে অনেক দিন নাকি বাসায় কেঁদেছেন। যখন এই রকম জিনিস ফেস করতে হয়েছে তখন তো আসলে প্রতি সময়ে সময়ে আমি আপসেট হচ্ছি। আমি বাইরে ইউনিভার্সিটিতে যাচ্ছি, কেউ একজন 10 জন কিছু বলছে না, হয়তো জাজ করছে না, একজন তো জাজ করছে, কেউ একজন কথা একটা বলে বসে। পাকা চোখে দেখছে। হ্যাঁ, বা আমি যখন ফ্যামিলির মধ্যেই আছি, দেখাচ্ছি কেউ একটা জিজ্ঞাসা করলো যে ঘটনা কি হয়েছে, মানে আমি যে এটা আমি কি ডিসক্রাইব করছি, এটাও তো খারাপ লাগার বিষয় যে আমি এটা কেন ডিসক্রাইব করবো যেটা আমি কোনো কিছুর সাথে জড়িতই না। তো এই ব্যাপারগুলো আসলে ইমোশনালি হিট করছে। বিপিএল এর যে নিলাম হলো সেখানে আপনার নাম রাখা হয়নি ড্রাফটে, তখন আপনি বলেছিলেন যে বিসিবির কাউকেই ফোনে পাচ্ছে না, কেউ আপনার ফোন ধরে না, সেটা প্রেসিডেন্ট থেকে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কিংবা সদস্য সচিব, সিও, কেউই ফোন ধরছিল না তখন। বারবার এই কথাই বলছিলাম যদি আমার আসলে আপনার কাছে যদি কোনো উপযুক্ত প্রমাণ থাকে আমি সাথে সাথে দেখান। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে অ্যানিমোর। আমার আসলে তখন সত্যি বলতে আমার খেলতে মন চাচ্ছে না, যে আমি খেলবই না, দরকার কি আমার খেলা। কারণ যেখানে সম্মান নাই, যেখানে রেসপেক্ট নাই, যেখানে বিশ্বাস নাই, সেখানে আমার থাকারই দরকার কি। তো তখন আমি ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না, মানে পুরো হাস্যকর ব্যাপার হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষের কাছে ডাউটফুল ছিল যে আসলে ওনারা চাচ্ছেনটা কি, কেন তাড়াতাড়ি জিনিসটা প্রকাশ করছে না বা ক্লিয়ার করে দিচ্ছে না। তদন্ত করতেছে, বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে যাচ্ছে, 2 বছর, মানে আসলে ঘটনাটা কি। সো এখন দেখেন টাইমার বোর্ড এসে ধন্যবাদ দিতেই হয় যে খুব তাড়াতাড়ি তারা সুন্দর একটা গোছানো পরিবেশ তৈরি করে একটা সিদ্ধান্তে এসেছে, এবারে যেটা আমরা সবসময় সবাই চাচ্ছিলাম। 14 মাসে এত ধরনের নিউজ ছড়িয়েছে, একটা তথ্য বেরিয়ে যাওয়ার পরে সোশ্যাল প্ল্যাটফর্মে সেটা আরও অনেকভাবে ম্যাসিভলি ছড়িয়ে যায়। সত্য মিথ্যা আসলে অনেকেই যাচাই করে না, ভক্তরাও ভুল বুঝেছে আপনাকে। ক্যাপশনটা লেখা থাকে, সেই ক্যাপশনের আসলে ভার অনেক। কার ছবিটা অ্যাড করে একটা ছবি পোস্ট করছেন, কি ক্যাপশন তাকে দিচ্ছেন এবং কি কথাটা প্রথম 2 লাইন বলছেন, এই ব্যাপারগুলো আসলে মিডিয়া এমনভাবে এটাকে সব জায়গায় ছড়িয়ে যায়, তো এটা একটা মানুষের লাইফটা শেষ হয়ে যেতে পারে। এই ওয়ার্ডটা একটা মানুষের সারা জীবনের অর্জন নষ্ট করতে পারে, এই জন্য এই ওয়ার্ডটা আমার অপছন্দ। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল 1 মাস হয়ে গেছে দায়িত্বে আছেন, তার সঙ্গে কি কথা হয়েছে আপনার, বা এই যে যেই শব্দটা আপনার অপছন্দ সেই শব্দটা তদন্ত এই ইস্যুতে কথা হয়েছিল? তামিম ভাইয়া যা আসছে যখন, তখন আমার শিওর ছিল যে উনি এই কাজ করতে আগ্রহী এবং করবে। প্রথমেই নাকি ছিল যে এই ইস্যুটা, যে আমাদের প্লেয়াররা আসলে ওদের তদন্ত রিপোর্টটা যত দ্রুত সম্ভব করে এটা আমাদের সাবমিট করতে হবে। তারপরে আসছে বিপিএল এর পেমেন্ট ইস্যু, তারপরে আসছে ফার্স্ট ক্লাস ইস্যু, তারপরে আসছে স্ট্রাকচার। তার মানে দে হ্যাভ এ প্ল্যান। প্লেয়ারের যারা উপকারে আসে তা প্লেয়াররাও সবসময় অ্যাপ্রিসিয়েট করে। বিজয়, ধন্যবাদ। বিপিএল এর যে 9-6-এর ইস্যুটা, সেটা গেল 14-15 মাসে অনেক করিয়েছে বলা যায়। অবশেষে তদন্ত রিপোর্টে সেখানে বিজয় নির্দোষ, বিজয়ের নাম আসেনি, বিজয় স্বস্তিতে আছে এবং তার লক্ষ্য ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ন্যাশনাল টিমকে আরও কয়েক বছর রিপ্রেজেন্ট করা, দেশের জন্য আরও অনেক বড় কিছু করা। সাইফুল রূপক, 71। এবারে ফুটবল। হামজা চৌধুরী যে এই যুগের হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, এই নামটা শুনলেই সবাই ছুটে আসে ঝাঁক বেঁধে, হুমড়ি খেয়ে পড়ে দলে দলে। নতুন করে স্পোর্টসে অংশ নেওয়া খুদে তারকাদেরকে উৎসাহ দিতে হামজা গিয়েছিলেন মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে। সেখানে হামজাকে একটু কাছ থেকে দেখার জন্য শিশু কিশোরদের মাঝে সে কি আগ্রহ। বাকি গল্প শেখ আশিকের রিপোর্টে। হামজা চৌধুরী একটা জায়গাতে যাবেন আর ক্যামেরার লেন্স, মোবাইল, উৎসুক জনতা কিংবা গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরবে না, তা কি করে হয়? হামজা গিয়েছিলেন মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে নতুন করে স্পোর্টস ইভেন্টে অংশ নেয়া খুদে ক্রিকেটারদের উৎসাহ দিতে। পুরো পরিস্থিতি দেখে হামজা নিজেই অবাক। Inshallah, like he says, from here, there's going to be many more big stars, a lot bigger than me, and a lot maybe bigger than the captain. With these things in plan. হামজা যখনই বাংলাদেশে আসেন, যেখানেই যান একই চিত্রেরই দেখা মেলে। আয়োজনের বাইরে সাধারণ দর্শকদের আসার অনুমতি ছিল না, তেমন কেউ খুব একটা জানতেনও না হামজা আসছে। এরপরও হয়তো পরিস্থিতি দেখে হামজা বেশ অবাক হয়েছেন, কে জানে সেসব নিয়েই আমিনুল হকের সাথে আলাপ করছিলেন হামজা। চৌধুরী সাহেব শুধু স্টেজেই বসেছিলেন না,
মাঠে নেমে ঘুরে ঘুরে দেখেছেন, অনেকের জার্সিতে দিয়েছেন অটোগ্রাফ। হামজার আগমন খুদে স্পোর্টসম্যানদের মধ্যে যে কি পরিমাণ উৎসাহ জুগিয়েছে সেটা মনে করিয়ে দিয়েছেন বাফুফের সভাপতি তাওহিদ আউয়ালও। হামজা চৌধুরী যে একটা নোন আমাদের স্টার, যদিও সে ফুটবল প্লেয়ার, বাট সব ক্রীড়াবিদরাই তাকে স্টার হিসেবে গণ্য করে। আর আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং হামজা মিলে আমি মনে করি যে ইন্সপিরেশনটা দিয়েছে, খালি আজকের এই ফিজিক্যালের মাঠে না, বাট আজকে আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরো বাংলাদেশে পৌঁছে যাবে, যে অনেক ইয়াং তরুণ এবং তরুণীরা ইন্সপিরেশন পাবে। হামজা চৌধুরী যতটুকু সময় ছিলেন শিক্ষার্থীদের সাথে দারুণভাবে তারা উপভোগ করেছে। হামজার বাংলাদেশের এই হঠাৎ সফর শেষ হয়েই গেছে। বাংলার চৌধুরী সাহেব শনিবারই ফিরে যাবেন ইংল্যান্ডে। শেখ আশিক, ৭১, ঢাকা। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।